জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ডাব্লিউবিপি এবং কেপির জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর তোমরা যারা আমাদের কাছে এই ডাব্লিউবিপি এবং কেপির প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডাব্লিউবিপি এবং কেপির নতুন একটি ব্যাচ করার, এবং সেই ব্যাচে আমরা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীকে নেব, এবং আমাদের টার্গেট থাকবে যেন সবাই জীবনে এগিয়ে যেতে পারে এবং সবাই যেন সেই উর্দি পড়ার স্বপ্নটা পূরণ করতে পারে। চলো আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। দেখো, শুরুতেই আমি একটা প্রশ্ন রেখেছি, ব্রিটিশরা কোন আইন প্রণয়ন করেছিলেন যা অস্ত্রশস্ত্রের উৎপাদন, বিক্রি, অধিগ্রহণ এবং পরিবহন নিয়ন্ত্রণ করেছিল? তাহলে দেখো, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় অস্ত্র আইন। এটা 1878 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখি। মূল সংবিধানে কেন কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না? মূল সংবিধান যে ছিল সেখানে কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না কেন? তাহলে এর সঠিক উত্তর কি হবে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার আগে আগে, তারপরে আমি তো তোমাদের উত্তরটি জানাবই। তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কারণ সেখানে আশা করা হয়েছিল যে দেশের নাগরিকরা স্বেচ্ছায় তাদের কর্তব্য পালন করবে। ঠিক আছে, আর এই মূল সংবিধান থেকে আর কয়েকটা পয়েন্ট দেখে নাও। দেখো, মৌলিক কর্তব্যগুলো সংবিধানের 4A অংশ এবং ধারা 51 তে যুক্ত রয়েছে। আমি পয়েন্টগুলো লিখলাম না, তোমরা আমার কথাগুলো শুনে নোট করে নেবে। আর এটি হয়েছিল শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে 42তম সংশোধনীতে, সংবিধান সংশোধনীতে, এবং 8টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। আর পরে আরও 3টি ধারা যুক্ত হয়েছিল 2002 সালের 86তম সংবিধান সংশোধনীতে। আমি পয়েন্টগুলো লিখলাম না, তোমরা শুনে শুনে একটু লিখে নিও। লিখলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আর যেখানে লেখার আমি ঠিক লিখে দেবো। চলো পরের প্রশ্ন দেখি। শরণ সিং কমিটি মৌলিক কর্তব্যের কয় দফা কোড তৈরি করেছিল? তাহলে আমি আগেই দেখালাম, আমি বললাম। তাহলে শরণ সিং কমিটির মৌলিক কর্তব্যের কয় দফা কোড তৈরি করেছিলেন? এটি 8 দফা। সঠিক উত্তর হয়ে যাবে 8 দফা। আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি উচ্চ ন্যায্যালয় বা ন্যায়ালয় থাকবে? এটি কোন ধারায় বলা হয়েছে? অপশন এ 214, অপশন বি ধারা 125, অপশন সি ধারা 245, অপশন ডি ধারা 275। আমি বারবার অপশনগুলো আমি পড়বো না, এটা সঠিক উত্তর আমি দাগিয়ে যাব, এবং তোমরা যদি পারো আগে আগে আমার উত্তর করার চেষ্টা করবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধারা 214। চলো নেক্সট। ভারতের নিম্নলিখিত কোন পর্বতমালা চা ও কফি উৎপাদনের জন্য বিখ্যাত? এখানে দেখো কয়েকটি পর্বতমালা দেওয়া হয়েছে। আরাবল্লী, এটা বিধানচল হয়েছে, এটা অ্যাকচুয়ালি হবে বিন্ধ্যাঞ্চল, বানানটা টাইপিং এ মিস্টেক হয়েছে, বিন্ধ্যাঞ্চল হবে। হিমালয়, নীলগিরি, এই যে 4টি পর্বত শ্রেণী এখানে দেওয়া হয়েছে, পর্বতমালা দেওয়া হয়েছে। এই পর্বতমালাগুলোর মধ্যে চা এবং কফি উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি? তাহলে চা ও কফি উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে যাবে নীলগিরি পর্বতমালা। আর এই নীলগিরি পর্বতমালা কোথায়? ধরে নাও এটা আমাদের ভারতের দক্ষিণ ভারতের নিচের অংশ, এখানে ধরে নাও শ্রীলঙ্কা। তাহলে এইরকম জায়গাতে নীলগিরি পর্বতমালা অবস্থিত। এদিকটা হচ্ছে পশ্চিম ঘাট, আর এদিকটা হচ্ছে পূর্ব ঘাট। তাহলে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটের সংযোগ স্থলে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিম ঘাট ও পূর্ব ঘাটের সংযোগ স্থলে অবস্থিত। নীলগিরি পর্বতমালা।
এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, এই যে নীলগিরি পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে এই নীলগিরি পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম হয়ে যাবে দোদা বেতা। এটা মনে রাখবে, নীলগিরি পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গ দোদা বেতা। চলো পরের প্রশ্ন দেখি। দেখো, ভারতীয় জলবায়ুর প্রেক্ষাপটে লু বাতাস সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, লু বাতাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? দেখো, এটি শীতকালীন বা শীতকাল এবং বর্ষাকালে বয়, এটি গ্রীষ্মকালে বয়, এটি শীতকালে বয়, নাকি এটি বর্ষাকালে বয়? মানে এটি কোন সময়কালে এই লু বাতাসটা বয়? তাহলে এটা আমরা সবাই জানি, এটা গ্রীষ্মকালে বয়। কোন মাসে বয়? মে এবং জুন মাসের মধ্যেই বয়, বা মে জুন মাস জুড়ে, মে এবং জুন মাস। চলো পরের প্রশ্ন দেখি। নিম্নলিখিত কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? দেখো, মৌনা লোয়া আগ্নেয়গিরি, ব্যারন আগ্নেয়গিরি, ফুজিয়ামা আগ্নেয়গিরি, আর ভেসুভিয়াস আগ্নেয়গিরি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ব্যারন আগ্নেয়গিরি। এই ব্যারন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটা উত্তর ও মধ্য আন্দামানে অবস্থিত। উত্তর ও মধ্য আন্দামানে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখি। কর্কট ক্রান্তি রেখা কতগুলি ভারতীয় রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে? কতগুলি ভারতীয় রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 8টি রাজ্য। 8টি রাজ্য। 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে। 2024 সালের সেপ্টেম্বরে কোন রাজ্যে 5টি নতুন পোস্কো দ্রুত বিচার আদালত স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও ধরতে পারো। এটা চালু করা হয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন বন্দর কলকাতা ডক সিস্টেমে কলকাতা পরিষেবার উদ্বোধন ঘোষণা করেছিলেন? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। ভারতের কোনটি দারিদ্র বিমোচন কর্মসূচি নয়? তাহলে এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা দারিদ্র বিমোচন কর্মসূচি নয়? তোমরা অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো, গ্রামীণ আবাস ইন্দিরা যোজনা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। তাহলে এখানে দেখতে পাচ্ছ নমামি গঙ্গে, এই নমামি গঙ্গেটাই এখানে সঠিক উত্তর। নমামি গঙ্গে কোন প্রকল্প? এটা গঙ্গাকে পরিষ্কার করার বা গঙ্গাকে স্বচ্ছ রাখার পরিকল্পনা। গঙ্গাকে পরিষ্কার রাখার একটি পরিকল্পনা এটি। চলো পরে দেখো। 2013 সালে ভারত সরকারের পরিকল্পনা কমিশনের মতে ভারতে দারিদ্র্য সীমার নিচে কত শতাংশ মানুষ বাস করে? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 21.92% ভারতে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ভারতের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। চলো পরের প্রশ্ন দেখি। মোট জাতীয় উৎপাদন এর ব্যবহার কি? মোট জাতীয় উৎপাদন বা এনএনপি এর ব্যবহার কি? তাহলে এর ব্যবহার করা হয় ব্যক্তি প্রতি আয় গণনা করার জন্য। ব্যক্তি প্রতি আয় গণনা করার জন্য। ভারতের ম্যানচেস্টার নামে কোন শহরকে অভিহিত করা হয়? ভারতের ম্যানচেস্টার, এখান থেকে দুটো প্রশ্ন হয়। তাহলে এখানে যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। আর যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার,
তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 1983 সালে মোহাম্মদ ইউনুস কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন? আশা করি এটা সকলেই পারবে। দেখো এই সবগুলো ব্যাংক আমাদের ইন্ডিয়ান ব্যাংক, কিন্তু এটা দেখো গ্রামীণ ব্যাংক, এটা বাংলাদেশের ব্যাংক। তাহলে মোহাম্মদ ইউনুস কোথাকার? বাংলাদেশের। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ্রামীণ ব্যাংক। কত সালে তৈরি করেছিলেন? 1983 সালে। 19 শতাব্দীতে কোন জনজাতি কোন বনে বাস করত? 19 শতাব্দীতে এই যে একটা জনজাতি খোন জনজাতি কোন বনে বাস করত? তাহলে হয়ে যাবে উড়িষ্যার বনে বাস করত। চলো নেক্সট। সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? সুরজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশনগুলো দেখো, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি হরিয়ানা। সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের নৃত্য? সাত্রিয়া শাস্ত্র পরীক্ষায় খুব আছে। এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অসম। এটি অসম রাজ্যের নৃত্য। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ তবলা বাজানোর জন্য পরিচিত? সকলে পারবে। সঠিক উত্তর হয়ে যাবে জাকির হুসেন। তাহলে কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ তবলা বাজানোয় বা তবলা বাজানোর জন্য পরিচিত? তাহলে জাকির হুসেন। ভারত কবে এবং কোথায় অ্যাথলেটিক্সে তার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছিল? উত্তর করার চেষ্টা করো তোমরা। দেখো 2003 জার্মানি, 2005 ফিনল্যান্ড, 2007 জাপান, 2003 ফ্রান্স। তাহলে কোন সালে এবং কোথায়? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে 2003 সালে ফ্রান্সে। চলো পরের প্রশ্নে। নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠ নয় এখানের মধ্যে কোনটি? দেখো জোহানেসবার্গ, এটাও দক্ষিণ আফ্রিকায়, এখানেও ক্রিকেট খেলার মাঠ আছে। ডারবান এখানেও আছে, সেঞ্চুরিয়ানও আছে, কিন্তু এই ওয়েলিংটন এটা কোথাকার? এটা নিউজিল্যান্ডের রাজধানী। নিউজিল্যান্ডের রাজধানী। তাই এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়েলিংটন। সঠিক উত্তর ওয়েলিংটন। ভারত কবে প্রথম হকিতে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে। কাকে হারিয়েছিল? পাকিস্তানকে হারিয়েছিল। আর এটা কোথায় হয়েছিল? মালয়েশিয়ার কুয়ালালামপুর। মালয়েশিয়ার কুয়ালালামপুর। আর হারিয়েছিল কাকে? পাকিস্তানকে হারিয়েছিল। চলো পরের প্রশ্ন দেখো। ভলগা থেকে গঙ্গা, বানানটা টাইপের মিস্টেক হয়েছে, ভ লয়ে গয়াকার। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটি কার লেখা? এটি একটি বিখ্যাত লেখা, আর এই গ্রন্থটি লেখা রাহুল সংকীর্তায়নের। রাহুল সংকীর্তায়নের বাড়ি কোথায়? বিহারে বাড়ি। চলো পরের প্রশ্ন দেখি। 2021 সালের জানুয়ারি মাসে প্রকাশিত কেয়ারলেস গভর্নেন্স কেয়ারলেস গভর্নেন্স বইটি লিখেছেন কে? যেখানে তিনি রাজ্যপাল হিসেবে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তাহলে এই বইটি লিখেছেন কিরণ বেদী। কিরণ বেদী কোথাকার রাজ্যপাল ছিলেন? পুদুচেরির রাজ্যপাল ছিলেন। পুদুচেরির 24তম
উপরাজ্যপাল। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত লেখকদের মধ্যে কে মহাভারত মহাকাব্যের উপর ভিত্তি করে দ্য প্যালেস অফ ইলুশন গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরণী। এটি কে লিখেছিলেন? চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরণী। পরের প্রশ্ন দেখো, দ্য ট্রায়াল বইটির লেখক কে? তোমরা উত্তর করার চেষ্টা করো কমেন্টে। তাহলে দ্য ট্রায়াল বইটির লেখক হলেন ফ্রাঞ্জ কাফকা। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রাঞ্জ কাফকা। কোন ভাষায় লিখেছিলেন? এটি জার্মান ভাষায় লেখা। আর এই বইটির পূর্ব নাম কি ছিল? দ্য ট্রায়াল বইটির পূর্ব নাম ছিল ডের প্রোজেস। এটি ছিল বইটির পূর্ব নাম, ডের প্রোজেস। পরের প্রশ্ন দেখো, 2023 সালের এআই প্রস্তুতি সূচকে ভারতের স্থান কোথায়? মানে কততম স্থান? এআই প্রস্তুতি, তাহলে কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতের স্থান হচ্ছে 72তম। ইলেকট্রনিক্সে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনের ক্ষমতার জন্য আমদানির ওপর ভারতের নির্ভরতা তুলে ধরে কোন সংস্থা? ইলেকট্রনিক্স পাওয়ারিং ইন্ডিয়াস। এটা মনে রাখবে, ইলেকট্রনিক্স পাওয়ারিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেইনস প্রতিবেদনটি প্রকাশ করেছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। এটি প্রকাশ করেছেন কে, বা কে প্রকাশ করেছে? নীতি আয়োগ। পরের প্রশ্ন দেখো, সর্বশেষ ব্র্যান্ড ফাইন্যান্স রিপোর্ট অনুযায়ী কোন কোম্পানিকে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে? ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে কোন কোম্পানিকে? তাহলে টাটা গ্রুপকে। সঠিক উত্তর টাটা গ্রুপ। চলো পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্যাংক 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কত? মানে কত পার্সেন্টেজ এই জিডিপিটা বৃদ্ধি পাবে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 6.6%। পরের প্রশ্ন দেখো, 2024 সালের অক্টোবরে নতুন দিল্লি পৌর পরিষদের এনডিএমসি এর নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে সঠিক উত্তর হবে কেশব চন্দ্রকে নিযুক্ত করা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, 2024 সালের অক্টোবরে সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীনা মালহোত্রা। তাহলে পরবর্তী রাষ্ট্রদূত নীনা মালহোত্রা। সাইমন কমিশন ভারতে কবে এসেছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাইমন কমিশন কত সালে এসেছিল? 1928 সালে এসেছিল। আর সাইমন কমিশন কার আমলে এসেছিল সাইমন কমিশন? তাহলে সাইমন কমিশন এসেছিল আরউইনের আমলে। এসেছিল। ভারতের গভর্নর জেনারেল ছিলেন। আর সাইমন কমিশন যখন ভারতে এসেছিল তখন সাইমন গো ব্যাক এই স্লোগানটি কে দিয়েছিল? এই স্লোগানটি দিয়েছিল ইউসুফ মেহের আলী।
খুব আছে এটা পরীক্ষায়, এটা মনে রাখবে। আর এর খুব কাছাকাছি একটি রিলেটেড, সাইমন কমিশন গো ব্যাক। এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই স্লোগানটি দিয়েছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায়। খুব ভালোভাবে মনে রাখবে, দেখো গুলিয়ে যাওয়ার খুব চান্স। সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক, আর এখানে সাইমন কমিশন গো ব্যাক, শুধু কমিশন কথাটা এখানে ঢুকেছে। তাহলে যদি বলে সাইমন গো ব্যাক কে বলেছিলেন, তাহলে ইউসুফ মেহের আলী। আর সাইমন কমিশন গো ব্যাক কে বলেছিলেন, তাহলে লালা লাজপত রায়। চলো পরের প্রশ্ন দেখো। মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত ডান্ডি মার্চ কোন বছর শুরু হয়েছিল? এই ডান্ডি মার্চ কোন বছর শুরু হয়েছিল? আর ডান্ডি মার্চ কোথা থেকে কোথায় গিয়েছিল? তাহলে এই ডান্ডি মার্চ শুরু হয়েছিল কত সালে? 1930 সালে। কিন্তু যদি প্রশ্ন আসে এই ডান্ডি মার্চ কোথা থেকে শুরু হয়েছিল, তাহলে শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। আর এই সবরমতী থেকে এই ডান্ডি পর্যন্ত এর দূরত্ব কত ছিল? পায়ে হেঁটে গিয়েছিলেন, আর দূরত্ব ছিল 240 মাইল। আর এই যাত্রাটা কবে শুরু হয়েছিল? যাত্রাটা শুরু হয়েছিল 12ই মার্চ। 12ই মার্চ। আর পৌঁছেছিলেন 6 এপ্রিল। অ্যাকচুয়ালি 5ই এপ্রিল পৌঁছে যায়, কিন্তু এই 6 এপ্রিল কি করেছিলেন? এই 6 এপ্রিল এই লবণ আইনটা ভেঙেছিলেন মহাত্মা গান্ধী। ওখানে সমুদ্রের জল থেকে জল তুলে লবণ তৈরি করে এই লবণ আইনটাকে ভেঙেছিলেন। আর সঙ্গে সাথে কতজন ছিল? এখানে গিয়েছিল সঙ্গে মোট 78 জন সঙ্গে গিয়েছিল, আর একজনকে গান্ধীজি নিজে। তাহলে যদি বলা হয় সর্বমোট 79 জন। আর এটা পুরোটাই পায়ে হেঁটে গিয়েছিলেন। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে কে বক্তব্য রাখেন? এটা সবাই পারবে আশা করি। বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নিচের মধ্যে কে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী? প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি? তাহলে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কুমার দেবী। সঠিক উত্তর কুমার দেবী। বিখ্যাত পাহাড়ি শহর কোডাইকানাল কোথায় অবস্থিত? কোডাইকানাল এই পাহাড়টা কোথায় অবস্থিত? পাহাড়ি শহরটা, তাহলে এই শহরটা অবস্থিত পালানি পাহাড়ে। এই পালানি পাহাড়টা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ু ও কেরালা জুড়ে অবস্থিত। তামিলনাড়ু ও কেরালা জুড়ে অবস্থিত। আর এই শহরটাকে পাহাড়ি শহরের রানীও বলা হয়। পাহাড়ি শহরের রানী। চলো পরের প্রশ্ন দেখি। ইউনেস্কোর প্রধান কাজ কি? ইউনেস্কোর প্রধান কাজ কি? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কোর প্রধান কাজ হচ্ছে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শান্তি গড়ে তোলা। যদি ধরা হয় ইউনেস্কোর ফুল ফর্ম কি, তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম হয়ে যাবে ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশনস, ই ফর এডুকেশনাল, সায়েন্টিফিক, and কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্যারিসে। এটি আমাদের লাস্ট প্রশ্ন। দেখো, এই সংস্থাগুলির মধ্যে কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষায়িত সংস্থা নয়? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ASEAN। এটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষায়িত সংস্থা নয়। এটা তো তোমরা জানোই হু। আর এর সদর দপ্তর কোথায়? হু এবং ILO দুটোরই সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, এবং আমাদের এই কলকাতা ব্যাচ, কলকাতা পুলিশ এবং WP পুলিশের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যদি আগ্রহ থাকো তাহলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো।